আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো দুপুরের রান্নাবান্নার আয়োজন চলছে। এখন আমি কিছুটা বাদাম খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজ আমি খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাদাম ভাজি। আপনারা কেউ এরকম বাদাম ভেজে খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই বাদামগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম, আমার মা আমাকে দিয়েছিল। আর বাদাম ভাজির রেসিপিটাও আমার মায়ের কাছ থেকে শেখা। আজ আমি আমার মাকে অনেক মিস করি। মাকে ছেড়ে আমি এই রকম কখনোই থাকিনি। 1 বছর হয়ে গেল আমি মাকে ছেড়ে অনেক দূরে থাকি। এই তো বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন 1 মগ পানি দিয়ে বাদামগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এতে করে বাদামটা কিছুটা ভিজে ফুলে উঠবে। এরপরে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। কালকে বাচ্চাদের বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তাই এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে কেটে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। ভিতরে কিন্তু একটা ময়লাও থাকে, ওই ময়লাটাও বের করে নেব। আর এভাবে করে সবগুলো চিংড়ি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে আমি বক্সে ভরে রেখে দেই। এতে করে রান্নার সময় আর বেশি ঝামেলা হয় না। আমার কিন্তু অ্যালার্জি সমস্যা, তাই আমি চিংড়ি মাছ বেশি হাতে নাড়াচাড়া করতে পারি না। তারপরও কিছুই করার নেই, বাসায় যেহেতু আমি একা তাই আমাকেই করতে হবে। আমার হাত এখনই অনেক চুলকাচ্ছে। এই তো সবগুলো চিংড়ি মাছই আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন চিংড়ি মাছের খোসাগুলো ছিল, ওই খোসাগুলোকে আমি এখন কোথায় ফেলবো? এখন ময়লায় ঝুড়িতে ফেললে তো গন্ধ হবে, তাই আমি একটা পলি ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। যখনই ময়লা দেব তখন বের করে ময়লার সাথে দিয়ে দেব। এই তো আমি চিংড়ি মাছের খোসাগুলোকে একটা পলি ব্যাগে করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারাও চাইলে এরকম ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, এতে করে ঘরে কোনো দুর্গন্ধ ছড়াবে না। ঘরের মধ্যে চিংড়ি মাছের দুর্গন্ধ কিন্তু অনেকটাই খারাপ লাগে, তাই এরকম আপনারাও এই প্রসেসটা ফলো করতে পারেন। যখনই ময়লা দেবেন তখনই ফ্রিজ থেকে বের করে ময়লাটা দিয়ে দেবেন, এতে করে আপনার অনেক সুবিধাই হবে। এই তো এখন দুপুরে রান্নার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। ভাত রান্না করার জন্য এখানে আমি চাল নিয়েছি, আর চালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। কারণ এই চালের মধ্যে মেডিসিন থাকে, তাই ভালো করে চালটাকে অনেকবারই ধুয়ে নিতে হয়। বেশ কয়েকবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। ওইদিকে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, সব কিছু বাচ্চাদের খাওয়ানো থেকে সব কিছু শেষ করে ফেলেছি। এখন শুধু রান্নাটা করব। তো চালটাকে আমি ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন চালগুলোকে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দেব। আজ আমার মাকে ভীষণ মনে পড়ে, কারণ আমি আমার মায়ের হাতের রেসিপি আজকে শেয়ার করব, এজন্য খুবই মিস করি মাকে। আমি যেমন আমার মায়ের সন্তান, আমারও সন্তান আছে, আমিও এখন মা হয়েছি। মা হওয়াটা যে কত সৌভাগ্যের ব্যাপার আর কতটা কষ্টের, বাচ্চারা অসুস্থ থাকলেই সেটা বোঝা যায়। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রাইস কুকারে আগে থেকেই আমি পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এখন চালটাকেও দিয়ে দিলাম। আর এইদিকে এখন আমি সবজিটা রান্না করে নেব। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব।
ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দেব। আর এখন এর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে পটল আর আলুটা কেটে রেখেছিলাম, ওই পটল আর আলুটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো আমি পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে ছোট ছেলের জন্য একটা ডিমও দিয়ে দিয়েছিলাম। ও বাদাম ভাজিটা খেতে পারবে না, একটু ঝাল ঝাল হবে, এই জন্যই তো ডিম দিয়েই দুপুরে খাবে। এই তো এই তরকারিটা এখন চুলো থেকে নামিয়ে নেব। আর এদিকে বাদামটাও খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে, কিন্তু এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব। বাদামটাকে এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। এরপরে ঢাকনাটা দিয়ে আমি একবার ব্লেন্ড করে নেব। একবার ব্লেন্ড করার পরে এখন এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। এতে করে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে পাটাতেও বেটে বাদামটাকে এভাবে পেস্ট করে নিতে পারেন। যাদের হাতের কাছে ব্লেন্ডার থাকবে না তারা পাটায় পিষেও পেস্টটা করে নিতে পারেন। এই তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে মসৃণভাবে বাদামগুলো পেস্ট হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে তেল দিতে হবে, কারণ শুধু তেলের মধ্যেই রান্নাটা হবে। এখন কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কাঁচামরিচটা তেলে ভালো করে ভেজে নিলে আর কাঁচামরিচের ঝালটা থাকে না। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। কাঁচামরিচ যখন তেলে ভালো করে ভেজে নেবেন তখন কিন্তু কাঁচামরিচের ঝাল থাকবে না। এই তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি মাছ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নিয়েছিলাম। এখন আবারও আমি হলুদ আর লবণ দিয়ে দেব, কারণ এর মধ্যে আমি আর কোনো হলুদ লবণ অ্যাড করব না। ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপরে এখানে শুকনো মশলা অ্যাড করে দেব, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই তো ভালো করে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করব না, তাই মশলাটাকে তেলের মধ্যেই ভালো করে কষিয়ে নিতে হবে। আগে থেকে পেস্ট করা বাদামগুলো এখন দিয়ে দেব। এখন মশলার সাথে ভালো করে বাদামগুলোকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু নাড়ার উপরে রাখতে হয়। বাদামটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। প্লিজ যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার প্রসেস ফলো করে এভাবে বাসায় একবার হলো বাদাম ভাজাটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।